সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের মানস স্যার, ভূগোল বিষয়ের শিক্ষক। পূর্বের দিনের বিভিন্ন ক্লাসের মতো আজকেও আমরা চলে এসেছি নির্দিষ্ট জায়গাতে ভূগোল বিষয় সম্পর্কে আলোচনা করবার জন্য। আচ্ছা, আমরা বেশ কিছুদিন ধরে তো ভূগোল বিষয়ের বিভিন্ন অধ্যায় সম্পর্কে আলোচনা করছি, তো তোমাদের সবার ভালো লাগছে তো? আচ্ছা, যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? কারণ বিষয়টাকে কিন্তু অবশ্যই ভালোবাসতে হবে। বিষয়টাকে যদি আমরা ভালো না লাগে আমাদের, তাহলে কিন্তু সেই বিষয়ের যা বিষয়বস্তু রয়েছে সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে ভালোভাবে কিন্তু বুঝতে পারবো না, তাই না? তো সেই জন্যই আমি বারবার তোমাদেরকে বলি, যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে, যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় যে কোনো জায়গাতেই, যে আমি এই নির্দিষ্ট এই অধ্যায় পড়ছি বলে এই অধ্যায় সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে এমন নয়। তোমরা যে কোনো অধ্যায় সম্পর্কে, যে কোনো সমস্যা সম্পর্কে তোমরা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? আজকে আমরা পূর্বের দিনে কোন অংশ নিয়ে আলোচনা শুরু করেছিলাম বলো তো? উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে, তাই না? এই উত্তর আমেরিকা মহাদেশের আমরা কিন্তু বেশ কিছু তথ্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং জেনেছি যে উত্তর আমেরিকা মহাদেশটা পৃথিবীর কোন দিকে অবস্থান করছে, জেনেছি তো আমরা। আচ্ছা, এই উত্তর আমেরিকা মহাদেশের বিশেষ বিশেষ প্রাকৃতিক দর্শনীয় বিভিন্ন স্থান, সেগুলো সম্পর্কে আমরা নির্দিষ্টভাবে আলোচনা করেছি। ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করেছি। এই ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা পঞ্চহ্রদের কথা বলেছি এবং আমেরিকার সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ সেটার নাম এবং উচ্চতা সম্পর্কেও আমরা জেনেছি, তাই তো? মৃত্যু উপত্যকা কি সেটা সম্পর্কেও আমরা সুনির্দিষ্টভাবে আলোচনা করেছি এবং তোমাদের সঙ্গে আমি বলেছি, সব কিছুই বলেছি। মধ্যভাগের সমভূমি অঞ্চল কোন কোন পর্বত শ্রেণী দ্বারা গঠিত হয়েছে এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা শুরু করবার আগে আমরা একটু প্রশ্নোত্তর পর্ব সেরে নিই, ঠিক আছে? দেখি, আমি একটু যাচাই করে নিই তোমাদের থেকে, তোমরা আমি যে প্রশ্নগুলো পূর্বের দিনের একদম শেষ অংশে দিয়েছিলাম, যে সেই নির্দিষ্ট প্রশ্নগুলো তোমরা কে কতটা ভালোভাবে সুন্দরভাবে নিজেদের উপলব্ধি করতে পেরেছো, জানতে পেরেছো, বুঝতে পেরেছো, সেই সম্বন্ধে একটু আগে আমি জেনে নিই, ঠিক আছে? আচ্ছা, আমরা তো উত্তর আমেরিকা সম্পর্কে আলোচনা করেছি, তার বিভিন্ন ভৌগোলিক সীমানা, কোন দিকে কোন সাগর মহাসাগর এগুলো আমরা দেখেছি। আচ্ছা বলো তো, এই উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে কোন খাল বা কি বিভক্ত করেছে? হ্যাঁ, একটা নির্দিষ্ট অংশ ছিল, যেটা এই নির্দিষ্ট অংশ দ্বারা আমরা চিহ্নিত করতে পারি বা বুঝতে পারি যে এই উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক হয়ে গেছে। একদম ঠিক বলেছ, পানামা খাল বা পানামা যোজক বলতে পারে। আগে পানামা যোজক ছিল, সংকীর্ণ ভূখণ্ড ছিল, সেটাকে কি করা হলো বাণিজ্যিক উদ্দেশ্য সাধনের জন্য, বাণিজ্যিক লাভের জন্য, যাতে সময় অনেকটা কম ব্যয় করতে হয়, খরচ অনেক কম ব্যয় করতে হয় এবং অতিরিক্ত পথ না ঘুরে গিয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যে, যেটা ইউরোপ থেকে আমেরিকায় আসতে ঘুরে ঘুরে যেটুকু যে সময় লাগতো প্রায়, বা এশিয়া চীনের দিক থেকে, তার থেকে প্রায় 10-12 হাজার কিলোমিটার কিন্তু পথ
কমে গেছিল। যে জলপথের দ্বারাই আমরা তো জানি কি হয়, বেশিরভাগ ব্যবসা বাণিজ্য, অর্থাৎ বিভিন্ন দেশের আমদানি, অর্থাৎ আমরা যেটা অন্য দেশ থেকে আমদানি করি, আবার আমরা আমাদের নিজস্ব দেশ থেকে যেগুলো অন্য দেশে পাঠাতে হয় বা পাঠাই, তার মাধ্যমে বৈদেশিক মুদ্রা লাভবান করি, সেগুলো রপ্তানি করা হয়ে থাকে, তাই না, এই জাহাজ পথ বা জলপথের মাধ্যমে। তো এই পানামা খাল কাটার ফলে কিন্তু বাণিজ্যিকভাবে ব্যাপক লাভবান হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলো তো, যে এই যে পানামা যোজক, এই পানামা যোজকটি কোন সালে কেটে এটাকে খালে পরিণত করা হয়েছে? একদম ঠিক বলেছো, 1914 সালে। এটা মনে রাখবে, 1914 সাল আরো একটা বিখ্যাত সাল, যেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ 1914 সাল থেকে 1918 সাল হয়েছিল। সেটাও যদি মনে রাখো তাহলেই কিন্তু এই সালটা অবশ্যই মনে থাকবে। ঠিক আছে। আচ্ছা, কত খ্রিস্টাব্দে কোন নাবিক এই আমেরিকা মহাদেশটির নামকরণ বা আবিষ্কার করেছিল? 1501 খ্রিস্টাব্দে, তাই তো। 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি, তিনি কিন্তু এই নিজের নামকরণ অনুকরণ করে এই মহাদেশের নামকরণ করেছিল আমেরিকা, তাই তো। আচ্ছা, তিনি কোন দেশের নাবিক ছিল কেউ বলতে পারবে? পর্তুগিজ নাবিক ছিল। খুব ভালো, একদম সঠিক বলেছো, পর্তুগিজ নাবিক ছিল। আচ্ছা, এই যে মহাদেশ সম্পর্কে আমরা আলোচনা করছি বা আরো আজকের দিনে আলোচনা করব, বলো তো এই মহাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থান করে? এটা পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থান করে। আচ্ছা, এই দেশের মোট দেশের সংখ্যা কয়টি? মোট দেশের সংখ্যা 23টি। ভেরি গুড। আচ্ছা, প্রধান প্রধান কয়েকটা শহরের নাম কি তোমরা বলতে পারবে? আচ্ছা, বলতে পারবে, বলো তাহলে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, তাই তো, মেক্সিকো সিটি, শিকাগো, টরেন্টো, এগুলো আমরা বলতে পারি। আচ্ছা, এই মহাদেশটির চারপাশে কি ভৌগোলিক সীমানা আছে একটু বলো তো? হ্যাঁ, সব দিকেই রয়েছে সাগর, মহাসাগর রয়েছে। একদম উত্তরে যদি আমরা বলি, উত্তরে কি বলবো? উত্তরে আমরা বেরিং প্রণালী বলতে পারি। ঠিক আছে। এই উত্তরে বেরিং প্রণালী, আবার পুরোপুরি উত্তর এই বেরিং প্রণালী কখন বলবো? যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এই উত্তর আমেরিকা মহাদেশ থেকে কিসের দ্বারা এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে, তখন আমরা বেরিং প্রণালী বলতে পারবো। এটা সম্পূর্ণ উত্তর দিকে নয়, আমরা এটাকে বলতে পারবো উত্তর সাগর, মানে উত্তর মহাসাগর। ঠিক আছে। আচ্ছা, উত্তর দিকে উত্তর মহাসাগর, আর পূর্ব দিকে কি বলতো? আটলান্টিক মহাসাগর। আর পশ্চিম আর দক্ষিণে একই বলেছিলাম, কি সেটা? পশ্চিম আর দক্ষিণে হচ্ছে প্রশান্ত মহাসাগর। একদম সঠিক বলেছ। ঠিক আছে। তাহলে এইগুলো আমরা পূর্বের দিনে আলোচনা করেছি এবং তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে উত্তর দিতে পারছো, উত্তর দিয়েছো। আচ্ছা, বলো তো এই উত্তর আমেরিকা মহাদেশের যে সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম কি এবং তার উচ্চতা কত? সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ম্যাককিনলে, তাই তো। উচ্চতা কত? 6190 মিটার হচ্ছে এর উচ্চতা। এবং এটা কোন রেঞ্জের অন্তর্ভুক্ত যদি জিজ্ঞাসা করা হয়, কি বলবে? এটা হচ্ছে আলাস্কা রেঞ্জের অন্তর্ভুক্ত। যে আলাস্কা পর্বতশ্রেণী রয়েছে, সে আলাস্কা পর্বতশ্রেণীর মধ্যে এটি আমেরিকা তথা এই আলাস্কা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 6190 মিটার। আচ্ছা, কর্ডিলেরা শব্দের অর্থ কি? কর্ডিলেরা শব্দের অর্থ হলো শৃঙ্খল, তাই তো। আচ্ছা, মৃত্যু উপত্যকা, এই মৃত্যু উপত্যকা সম্পর্কে দু এক কথা
কে বলতে পারবে? আচ্ছা, এই মৃত্যু উপত্যকা, ঠিক বলেছে তোমাদের বন্ধু, এই মৃত্যু উপত্যকা পশ্চিমের যে পার্বত্য অঞ্চল, যে ভূপ্রকৃতি আমরা আলোচনা করেছিলাম তার মধ্যেই এটা পড়ছে, এবং ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে এটা লক্ষ্য করা যায়। এর উচ্চতা নয়, যদি আমরা বলি এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 90 মিটার নিচু, তাই না? এবং অতিরিক্ত নিচু হওয়ার জন্য সমুদ্র অঞ্চল থেকে এই অঞ্চলের লবণতার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। লবণতার পরিমাণ অত্যাধিক বেশি হওয়ার জন্য এখানে কিন্তু কোনো জীবকুল বেঁচে থাকতে পারে না, বা যারা মনে করে কোনো জীব নিরাপদ আশ্রয়ের জন্য এখানে আশ্রয় নিতে আসে, তারা কিন্তু এই অতিরিক্ত লবণের মাত্রা সহ্য করতে না পেরে সেখানে তাদের জীবন শেষ হয়ে যায়। সেই জন্যই এই উপত্যকার নামকরণ করা হয়েছে মৃত্যু উপত্যকা। ঠিক আছে? আচ্ছা, পূর্বের দিনের আলোচনা থেকে প্রশ্নোত্তর পর্ব সম্পর্কে আমরা যথেষ্ট অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি, এবং আরও যেগুলো আলোচনা করতে হয়তো দু একটা প্রশ্ন বাদ থেকে গেল, তোমরা পড়েছো, তোমরা আরও ভালোভাবে সেই জিনিসগুলোকে নিজেদের মধ্যে একটু আলোচনা করে নেবে। গ্রুপ ডিসকাশনও তোমরা করতে পারো, আমি তোমাদেরকে টপিক বলে দেব। ঠিক আছে? আজকের দিনে আমরা এই ভূপ্রকৃতির যে অংশ আলোচনা করেছিলাম, কটা ভূপ্রকৃতি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম? মোট 4টি সম্পর্কের কথা আমরা বলেছিলাম, মানে 4টি বিষয়ের কথা। তার মধ্যে দুটো, অর্থাৎ পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং মধ্যভাগের সমভূমি অঞ্চল, এই দুটি অঞ্চল সম্পর্কে আমরা বলেছি, তাই তো? আমাদের সময়ের অভাবে পূর্বের দিনের ক্লাসে যে দুটি বাকি ছিল সেই অংশগুলো আজকে আলোচনা করব। এবং দেখো, তোমাদের সামনে আমি যে ছবিটা দেখিয়েছি, এটা তোমরা বুঝতেই পারছো যে উত্তর আমেরিকা মহাদেশ। ইতিমধ্যেই তোমরা এই মহাদেশটির সাথে পরিচিত হয়ে গেছো। এই উত্তর আমেরিকা মহাদেশ, এটা কিসের ছবি বলো তো? নদ নদীর ছবি, একদম ঠিক বলেছো। তো এই নদী সম্পর্কেও আমরা জানবো যে এই উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী কোনটি, প্রধান নদী কোনটি, এবং এই নদীগুলো কোন অংশ থেকে সৃষ্টি হয়েছে, মানে উৎসস্থল কোনটি, এবং মোহনা কোথায় কোথায় গিয়ে ওই নির্দিষ্ট নদীগুলো মিশে গিয়েছে, সেগুলো সম্পর্কে জানবো আমরা। ঠিক আছে? এবং আমরা পূর্বের দুটি ভূপ্রকৃতি সম্পর্কেও আলোচনা করব। দেখো, নদীটা তোমরা দেখে বুঝতেই পারছো, বিভিন্ন নদী এখানটাতে রয়েছে। মিসিসিপি নদী, টেনেসি নদী, সেন্ট লরেন্স, এইখানটা যে পঞ্চহ্রদ বলা হয় এটাকে দেখানো হয়েছে। কলম্বিয়া নদী, কলোরাডো নদী, এই নদীগুলো এখানটায় দেখিয়েছে। আমি পূর্বে আরও ভালো করে তোমাদেরকে নদীর যে চিত্র সেটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আরও একটা ছবি, যেটা পঞ্চহ্রদ, সেই পঞ্চহ্রদের কথা দেখো। লেক সুপিরিয়র বলেছিলাম, এবং এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র। তারপরে কি বলেছিলাম? মিশিগান, তারপরে হুরন, ইরি, অন্টারিও, এই 5টি হ্রদ। দেখো 5টি হ্রদ সুন্দরভাবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি উত্তর আমেরিকা মহাদেশের 5টি হ্রদ। তো হ্রদ সম্পর্কে আজকে পুরোটা নয়, কিন্তু হ্রদের ছবিটা আমি এই জন্যই দিয়েছি কারণ এই যে প্রধান প্রধান নদীগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু এই হ্রদের সম্পর্ক অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ কিছু নদী এই হ্রদ থেকেই উৎপন্ন ও উৎস হয়েছে, গিয়ে তারপরে অন্য কোথাও গিয়ে মিশেছে। সেই জন্য আমি হ্রদের চিত্রটাও তোমাদের সামনে একটু শেয়ার করলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, ভূপ্রকৃতি এবং নদ নদী। পার্ট 2 আমরা পূর্বের দিনে পার্ট 1 আলোচনা করেছি। চলো আলোচনা শুরু করা যাক। তো আমি শুরুতেই মহাদেশের পরিচিতি সম্পর্কে এই চিত্রটা আজকেও তোমাদের সামনে আমি দেখালাম, কারণ এই হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, যেটি উত্তর গোলার্ধে পৃথিবীর এই 0 ডিগ্রি রেখা।
উত্তর গোলার্ধে, এই কারণে 0 ডিগ্রি রেখায় তো পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করেছে। তো উপরেরটি উত্তর গোলার্ধ আর নিচেরটি দক্ষিণ গোলার্ধ, সেটা আমরা এখানটায় দেখতে পাচ্ছি। আর উত্তর আমেরিকা মহাদেশের সম্পূর্ণ ম্যাপ, যেটি প্রাকৃতিক এই ফিজিক্যাল ম্যাপ, যেটা রাজনৈতিক ম্যাপ বলা হয়, সেটাও তোমাদের সামনে দেখালাম। ঠিক আছে? হ্যাঁ, এইবার আমাদের যেটা মূল বিষয়বস্তু আলোচনা করবার, সেটা এবার আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে 3 নম্বর যে ভূপ্রকৃতি, সেটা হচ্ছে কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি। ঠিক আছে, দেখো এই যে লরেন্সীয় মালভূমি দেখতে পাচ্ছ, এবং আরেকটা বলছে যে কানাডীয়। বলছে মহাদেশের উত্তরে হাডসন উপসাগর। হাডসন উপসাগর কোথায়, তোমরা কি দেখেছো? একদম ঠিক বলেছো, এই হচ্ছে হাডসন উপসাগর। দেখো, এই হাডসন উপসাগরকে কেন্দ্র করেই সুবিস্তীর্ণ উচ্চভূমি অবস্থান করছে, এবং এই উচ্চভূমিকে কানাডীয় শিল্ডও বলা হয়। দেখো চারিদিকে এই হাডসন উপসাগরের চারিদিকে কানাডীয় শিল্ড অঞ্চল বেষ্টন করে রয়েছে, এবং এটি অতি প্রাচীন শিলা দ্বারা কিন্তু গঠিত একটি শিল্ড অঞ্চল। কারণ শিল্ড অঞ্চল আমরা কখন বলি? শিল, কারণ যেটা অনেকটা অতি প্রাচীন একটা শিলা, যেটা সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে না। কিন্তু যতই কঠিন শিলা থাকুক না কেন, ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতি জলবায়ু বা আবহাওয়ার জন্য সেটা একদিন না একদিন ক্ষয়প্রাপ্ত হবে। হয়তো নবীন হলে সেটা খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, আর প্রাচীন শিলা হলে সেটা তার ক্ষয়প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, কারণ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, তাই না? তো এই কানাডীয় উচ্চভূমি ধীরে ধীরে ক্ষয় হয়ে মালভূমির আকার ধারণ করেছে। এই যে লরেন্সীয় মালভূমি ধারণ করেছে, তাই এই উচ্চভূমিকে লরেন্সীয় মালভূমিও বলা হয়। তাহলে কানাডীয় এবং লরেন্সীয় উচ্চভূমি কোথায় অবস্থান করছে বোঝা গেল। বলতো কোন উপসাগরকে লক্ষ্য করে বা কোন উপসাগরকে কেন্দ্র করে এটা গড়ে উঠেছে? হাডসন উপসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আচ্ছা, এবার আমরা সর্বশেষ যে ভূপ্রকৃতির অংশ রয়েছে পূর্ব দিকের উচ্চভূমি, সেই পূর্ব দিকের উচ্চভূমি সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানটাতে কি রয়েছে? উত্তরে ল্যাব্রাডর থেকে দক্ষিণে আলাবামা পর্যন্ত। এই যে দেখো উত্তরে ল্যাব্রাডর, এই ল্যাব্রাডর থেকে দক্ষিণে একদম আলাবামা পর্যন্ত উত্তর আমেরিকা মহাদেশের সমগ্র পূর্ব ভাগ, অর্থাৎ এই সমগ্র পূর্বের যে অংশ, সেটা কিন্তু পূর্বের উচ্চভূমি অঞ্চলের অন্তর্গত। তো এই যে পূর্বের উচ্চভূমি, এটা কি আবার 3টি উচ্চভূমি নিয়ে গঠিত হয়েছে। সেটি কি কি 3টি উচ্চভূমি? একটা হচ্ছে উত্তরের ল্যাব্রাডর মালভূমি, যেটা এই ল্যাব্রাডর সংলগ্ন অংশে উত্তরে ল্যাব্রাডর মালভূমি রয়েছে উত্তরে। মধ্যভাগের নিউ ইংল্যান্ড উচ্চভূমি, এই মধ্যভাগে রয়েছে নিউ ইংল্যান্ড উচ্চভূমি। আর সবার দক্ষিণে রয়েছে অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল। এই হচ্ছে অ্যাপালেশিয়ান, দেখো অ্যাপালেশিয়ান পর্বত, অ্যাপালেশিয়ান কেন্দ্র করেই গড়ে উঠেছে অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল। তাহলে এই পূর্ব দিকের উচ্চভূমিকে কটি নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়েছে? 3টি নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়েছে। একটা ল্যাব্রাডর মালভূমি, একটা নিউ ইংল্যান্ড উচ্চভূমি, আর একটা অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল, তাই তো? আচ্ছা, এই অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চলটি প্রকৃতপক্ষে একটি কি বলছে ভঙ্গিল পর্বতমালা। এবং দেখো আমরা যখন পশ্চিমের পার্বত্য অঞ্চল পড়েছিলাম, তোমরা একটা জিনিস খেয়াল করবে, সেখানে কিন্তু আলোচনা করা হয়েছিল নবীন ভঙ্গিল পর্বতমালা। আর যখন পূর্বের দিকের উচ্চভূমি সম্পর্কে আমরা আলোচনা করছি, তখন বলা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, এটা ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে এটি একটি উচ্চভূমিতে পরিণত হয়েছে। কারণ পর্বতমালা ছিল, সেই পর্বতমালা যখন দীর্ঘদিন ধরে ক্ষয় পেয়ে কি হলো, একটা উচ্চভূমিতে পরিণত হয়ে গেছে। এবং এই যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চল ক্ষয় পেয়ে এই অংশের গড় উচ্চতা দাঁড়ালো
2000 মিটারেরও কম। ঠিক আছে, কারণ দীর্ঘদিন ধরে ক্ষয় পাচ্ছে, জলবায়ু এবং আবহাওয়ার বিভিন্ন প্রাকৃতিক কারণে ক্ষয় পেতে পেতে সেটা 2000 মিটারেরও কমে দাঁড়িয়েছে। এবং এখানটাতে এই যে অ্যাপালেশিয়ান পর্বতের ব্লু রিজ, মাউন্ট মিশেল, যার উচ্চতা 2037 মিটার। দেখো এই যে অ্যাপালেশিয়ান পর্বতের এর মাউন্ট মিশেল, এই যে দেখতে পাচ্ছ মাউন্ট মিশেল, যার উচ্চতা 2037 মিটার, সেটা হচ্ছে এই উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, তাহলে যদি বলা হয় পূর্ব দিকের উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, আমাকে বলতে হবে অ্যাপালেশিয়ান পর্বতের মাউন্ট মিশেল হচ্ছে, যার উচ্চতা 2037 মিটার। এবং এই অঞ্চলের সেন্ট লরেন্স নদীর অববাহিকা, অর্থাৎ এখান থেকে সেন্ট লরেন্স নদী প্রবাহিত হয়েছে, এই অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমিকে কিন্তু পৃথক করেছে। তাহলে কাকে কাকে পৃথক করেছে? দেখে এই যে অন্টারিও থেকে নদী প্রবাহিত হয়ে উৎস হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে লরেন্সীয় নদী। এই লরেন্সীয় নদী কিন্তু এখানে লরেন্সীয় মালভূমি আর অ্যাপালেশিয়ান পর্বত, এই দুটি উচ্চভূমিকে কিন্তু পৃথক করে দিয়েছে। ঠিক আছে, তাহলে ভূপ্রকৃতি সম্পর্কে আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি কি? যা আলোচনা করলাম এতক্ষণ আমরা সবাই বুঝতে পেরেছো। দেখো এই ভূপ্রকৃতি থেকে আমরা কি জানলাম, যেমন আমাদের ভারতবর্ষে যেমন আমরা হিমালয় পর্বতমালা দেখতে পাই তো, এবং বিভিন্ন যে পর্বত শ্রেণীগুলো আমরা কারাকোরাম, শিবালিক, এই যে পর্বত শ্রেণী এবং তার বিভিন্ন উচ্চতম পর্বত শৃঙ্গগুলো আমরা এখানে লক্ষ্য করতে পারি। সেই একই রকমভাবে এই আমেরিকা মহাদেশেও কিন্তু সেই রকমভাবে ভূপ্রকৃতি, অর্থাৎ কোথায় কেমন, কতটা উঁচু, কোথায় সমভূমি, কোথায় মালভূমি, সেইগুলো সম্পর্কে আমরা এখানে বিস্তারিতভাবে জানতে পারলাম। কারণ আমরা এইগুলো জানতে পারলে বুঝতে পারবো যে কোন এলাকায় মানুষের বেশি বসতি স্থাপন, কোন এলাকায় শহর গড়ে উঠতে পারে, এবং কোন এলাকা সম্পূর্ণভাবে জলবায়ু বা আবহাওয়ার জন্য দুর্ভেদ্য, সেগুলোতে প্রবেশ করা মানে সেইভাবে বসবাস করা যায় না, তাই না? যেমন আমাদের ভারতবর্ষে বা পৃথিবীর যে কোনো প্রান্তে উচ্চ পার্বত্য অঞ্চল, যেখানে জলবায়ু অত্যন্ত তুষারাবৃত ঠান্ডা থাকে, সেখানে কি বসবাস করে বেশি মানুষ, না সমভূমিতে বেশি মানুষ বসবাস করে? তাহলে সমভূমি অংশেই বেশি মানুষ বসবাস করে। তাহলে এখান থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে এই মহাদেশটির সাগর এবং মহাসাগর এবং নদীকে কেন্দ্র করে কিভাবে ভূপ্রকৃতিগুলো তার বিস্তার লাভ করতে পেরেছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ভূপ্রকৃতি যখন আমরা জেনেছি, ভূপ্রকৃতির পরেই আমরা এখান থেকে আমেরিকার প্রধান নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেন বলতো ভূপ্রকৃতির ওপরে নদী ব্যাপকভাবে নির্ভরশীল? হ্যাঁ, এটা একদিক থেকে ঠিকই বলেছো, কারণ ভূপ্রকৃতির ওপরে নির্ভর করে যে ওই নির্দিষ্ট নদীটা কোন দিকে প্রবাহিত হবে। কারণ নদী প্রবাহিত হয় কিভাবে? একদম ঠিক ঢাল অনুসারে। নদী তার নির্দিষ্ট অর্থাৎ ভূপ্রকৃতির ঢাল অনুসারে যেদিকে ঢাল পাবে সেই দিকে কিন্তু নদী ধীরে ধীরে প্রবাহিত হতে থাকবে। সেই জন্য ভূপ্রকৃতির ওপরে নদী ব্যাপকভাবে নির্ভরশীল। এবং এখানটাতে আমরা দেখি যে পার্বত্য অঞ্চলে নদী কি কাজ করে? ক্ষয় কাজ করে বেশি, এবং এখানটায় কি হয়? খাড়ায় উতরায় থাকে বেশি। তাহলে এই অংশ নদী ক্ষয় করে। তারপরে কি অংশ থাকে? যেটা বহন করে। তারপরে থাকে সঞ্চয়। তো এইরকমভাবে যদি নদীর তিনটি প্রবাহ লক্ষ্য করা যায়, তখন সেই নদীকে আমরা আদর্শ নদী বলি। এবং মোহনায় কি দেখা যায়? বিভিন্ন নদী মোহনায় হয়তো সরাসরি গিয়ে মিশেছে, আবার কোনো নদী বিভিন্ন আকৃতির বদ্বীপ সৃষ্টি করেছে, বদ্বীপ সৃষ্টি করে কোনো সাগর বা মহাসাগরে গিয়ে মিশে গেছে। ঠিক আছে, তো এইবার আমরা এই উত্তর আমেরিকা মহাদেশের যে নদীগুলো রয়েছে, এই নদীগুলো
শুধু একাংশে যে ভূপ্রকৃতির ওপর নির্ভরশীল এমন নয়, কারণ নদীর ওপরে কিন্তু চাষবাস, সমভূমি, মানুষের একটা কোথায় কেমনভাবে বসবাস করবে সেটা কিন্তু ব্যাপক অংশে নির্ভরশীল। তো প্রথম যে নদী সম্পর্কে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে সেন্ট লরেন্স নদী। ঠিক আছে, এই সেন্ট লরেন্স নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 1120 কিলোমিটার। কত বললাম এর দৈর্ঘ্য? 1120 কিলোমিটার। অন্টারিও হ্রদ হচ্ছে এর উৎস। অন্টারিও কোথায়? এই হচ্ছে লেক অন্টারিও। পঞ্চহ্রদের শেষ যে হ্রদের নাম বলা হয়, অর্থাৎ সুপেরিয়র, মিশিগান, হুরন, ইরি এবং অন্টারিও, এই অন্টারিও হ্রদ থেকে কিন্তু এই সেন্ট লরেন্স রিভার, এই নদীটি কিন্তু উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, এইখান থেকে উৎপত্তি লাভ করে কোথায় গিয়ে মিশল এই নদীটি? এই নদীটি মিশে গেল আটলান্টিক মহাসাগরে। এই দেখতে পাচ্ছ আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগর সম্পূর্ণ অংশ তো চলে গেল আটলান্টিক মহাসাগরের দিকে। ঠিক আছে, এবং এর উপনদীর নাম কি? অটোয়া এবং সেন্ট মুরসি হচ্ছে এই উত্তর আমেরিকার প্রধান এই নদীর উপনদী, প্রধান উপনদী অটোয়া এবং সেন্ট মুরসি। দেখো সেন্ট লরেন্স প্রধান নদীর নাম পড়ছে এবং এর মধ্যে সেন্ট একটা উপনদী সেন্ট মুরসি। ঠিক আছে, বিশেষ বৈশিষ্ট্য কি রয়েছে এই নদীর? পরিবহনে এই নদীর গুরুত্ব খুব বেশি। দেখো এই নদীতে দেখতে পাচ্ছ, নদীটির একটা দিকে আমরা এখান থেকে একটা আন্দাজ করতে পারছি, নদীটির এই কূলে কিন্তু, এই উপকূলে কিন্তু যথেষ্ট জনবসতি গড়ে উঠেছে। তো যদি নদীর এই অংশে যদি জনবসতি গড়ে উঠতে লক্ষ্য করা যায়, তাহলে এই উপকূল অঞ্চলের যে নদী বা মানুষ যারা বসবাস করে, তারা কিন্তু এই নদীকে পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করবে কি না? কারণ অবশ্যই করবে। যদি ঘুরে ঘুরে অনেকটা না গিয়ে তারা যদি মনে করে এই নদী থেকে এইখান থেকে এই দ্বীপটাতে বা এইখান থেকে এই দ্বীপে তারা যেতে চায়, তাহলে কিন্তু তারা নৌ পরিবহনের সাহায্যে নদীর একটা প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যেতে পারবে। ঠিক আছে, আরও একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই নদীটির, নায়াগ্রা জলপ্রপাত। এই ছবিটাও আমি তোমাদেরকে দেখিয়েছি এবং এখানেও দেখাচ্ছি। নায়াগ্রা জলপ্রপাত, যে জলপ্রপাত হচ্ছে পৃথিবীর বিখ্যাত একটি জলপ্রপাতের অংশ, পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত। এই জলপ্রপাত দেখতে সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু এই অংশে এসে ভিড় জমান। তারা নিজের চোখে এই জলপ্রপাতের যে রূপ দেখার জন্য তারা সবাই উদগ্রীব হয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা এখানটাতে এই নায়াগ্রা জলপ্রপাত যদি জিজ্ঞাসা করা হয় যে কোন নদীর ওপরে অবস্থান করছে, তাহলে আমরা কি বলবো? সেন্ট লরেন্স নদীর ওপরে এই নায়াগ্রা জলপ্রপাত কিন্তু অবস্থান করছে। দেখো আমরা অনেক দিন ধরেই যখন জলপ্রপাত পড়ি, জলপ্রপাতের উদাহরণ দিতে বলা হয়, অনেক দিন ধরেই কিন্তু আমরা এই নায়াগ্রা জলপ্রপাত সম্পর্কে জানি যে কেমন দেখতে বা এর রূপ কেমন। জলপ্রপাত এটা খুব বড় একটি জলপ্রপাত, কিন্তু কোন নদীর ওপরে এটি অবস্থান করছে সেটা কিন্তু আমরা কোনোদিন আগে জানতাম না। তোমরা কি আগে শুনেছিলে? শোনোনি? তাহলে আজকে কিন্তু সেই তথ্যটা তোমরা জানতে পারলে যে পৃথিবী বিখ্যাত এই নায়াগ্রা জলপ্রপাত, যেটি এই সেন্ট লরেন্স নদীর উপরেই গড়ে উঠেছে। আচ্ছা, তাহলে যেটা লাস্টের দিকে বললাম যে এই সেন্ট লরেন্স নদীর ওপরেই কিন্তু নায়াগ্রা জলপ্রপাতটি গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে এটা একটা নদী গেল। এরপরে যে নদী সম্পর্কে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে মিসিসিপি মিসৌরি নদী। আচ্ছা, এই যে মিসৌরি নদী, এই নদীটির নাম তোমরা আগে শুনেছো? কয়েকজন শুনেছে। কিসের কোন মারফতে শুনেছো বা কিভাবে, কিসের উদাহরণ হিসেবে শুনেছো বলো?
হ্যাঁ, একদম ঠিক বলেছো। এই মিসিসিপি মিসৌরি নদী, এই নদীর যে মোহনা, অর্থাৎ মেক্সিকো উপসাগর যেখানটা এই নদীটা গিয়ে মিশে গেছে, মানে একটা সাগর মহাসাগর তো মিশতেই হবে, যেখানে মিশে গেছে সেখানে পায়ের আকৃতির দ্বীপ কিন্তু এখানে গড়ে উঠেছে। কারণ আমরা বিভিন্ন সময় উদাহরণের সময় আমরা বলেছি যে এই মিসিসিপি মিসৌরি নদী কিন্তু পাখির পায়ের মতো আকৃতির দ্বীপ এখানে গড়ে তুলেছে। সেটা ঠিক এই রকম দেখতে। এই মিসিসিপি নদী দেখো, মিসিসিপি মিসৌরি নদী এরকম ভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে পাখির পায়ের পাতার মতো একটা দ্বীপ গড়ে উঠেছে। আচ্ছা, তো এই নদীটির দৈর্ঘ্য আমরা আজকে জানি যে এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে 6270 কিলোমিটার হচ্ছে এই মিসিসিপি মিসৌরি নদীর দৈর্ঘ্য। কত বললাম? 6270 কিলোমিটার। আচ্ছা, এর উৎস কোথায় হচ্ছে? এর উৎস হচ্ছে সুপিরিয়ার হ্রদের পশ্চিমের পর্বত। তাহলে এই হচ্ছে সুপিরিয়ার পর্বত, এই হ্রদ। এই সুপিরিয়র হ্রদের পশ্চিম দিকে, এই সুপিরিয়র হ্রদের পশ্চিম দিকে কিন্তু এই মিসিসিপি মিসৌরি নদী কিন্তু এখানেই তার উৎস হয়েছে। ঠিক আছে, দেখো এখান থেকে উৎস হয়ে এই নদীটি দুটি খণ্ডে লক্ষ্য করা যায়। দুটি খণ্ডে এই জন্যই বললাম কারণ এখানটায় একটা ভূপ্রকৃতি লক্ষ্য করা যায়, এখানে আরো একটা অন্যরকম ভূপ্রকৃতি লক্ষ্য করা যায়। এখানে আপার মিসিসিপি এবং এখানটায় লোয়ার মিসিসিপি বলা হচ্ছে, দুটো অংশে ভাগ হয়ে গেছে। এবং এই যে মিসিসিপি মিসৌরি বলা হয়, এইটা হচ্ছে মিসৌরি নদী। এই মিসৌরি নদী হচ্ছে এর একটি অন্যতম প্রধান উপনদী, তাই না? আচ্ছা, উপনদী কাকে বলে আমরা জানি তো, জানো? আচ্ছা বলো তো দেখি, আমি তো এতক্ষণ উপনদী আগেরটাও বললাম, উপনদীর উদাহরণ দিচ্ছি। উপনদী কাকে বলে একটু বলো তাহলে, আর একটু আমি তোমাদেরকে জানিয়ে দিই। হ্যাঁ, তাহলে অন্য কোনো উৎস থেকে কোনো নদী যদি প্রধান নদীর প্রবাহ পথে এসে মিলিত হয় তাকে প্রধান নদীর উপনদী বলবো। দেখো এইখানে কিন্তু এই মিসিসিপি নদীর কথাই বলি, এটা অন্য কোনো উৎস থেকে এখানে সৃষ্টি হয়েছে, উৎপত্তি লাভ করে এই নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়ে গিয়ে প্রধান নদী কোনটি? মিসিসিপি নদী। তাহলে মিসিসিপি নদীর সাথে কিন্তু গিয়ে মিলিত হয়েছে। ঠিক আছে, তারপরে নামকরণ করা হলো মিসিসিপি মিসৌরি নদী। তাহলে এই মিসৌরি এবং আরকানসাস, রেড, এইগুলো হচ্ছে এই তোমার মিসিসিপির নদীর উপনদী। ঠিক আছে, মোহনা কোথায়? মেক্সিকো উপসাগর। এই হচ্ছে মেক্সিকো উপসাগর, এইখানটায় রয়েছে এই নদীটির মোহনা। এবং এর একটা অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, সেটা হলো এটি উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। ঠিক আছে, কারণ এর দৈর্ঘ্য হচ্ছে 6270 কিলোমিটার। তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন করা হতে পারে যে উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি এবং এর দৈর্ঘ্য কত? তখন কিন্তু এটি বলতে হবে যার দৈর্ঘ্য হচ্ছে 6270 কিলোমিটার। ঠিক আছে, এবং উপনদীর নাম বলতে গেলে কি বলবে? মিসৌরি, আরকানসাস আর রেড। আচ্ছা, এর উৎস সুপিরিয়র হ্রদের পশ্চিমের পর্বত হচ্ছে এর উৎস, এবং এই নদীর মোহনাতেই পাখির পায়ের মতো আকৃতির দ্বীপ গড়ে উঠেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কটি নদী সম্পর্কে আমরা আলোচনা করলাম? দুটি নদী সম্পর্কে আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে সেন্ট লরেন্স, আরেকটা হচ্ছে মিসিসিপি মিসৌরি। খুব ভালো। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেই নদীর নাম হচ্ছে কলোরাডো। কি বললাম? কলোরাডো। এই কলোরাডো নদীর আমরা এখানে উদাহরণস্বরূপ আমরা জেনেছি যখন আমরা পড়েছি যে আই আকৃতির উপত্যকা বা ভি আকৃতির উপত্যকা,
যে নদীটা আমরা আলোচনা করতে যাচ্ছি কলোরা নদী, তার দৈর্ঘ্য হচ্ছে 2330 কিলোমিটার। ঠিক আছে, এর উৎস হচ্ছে বলা হচ্ছে রকি পার্বত্য অঞ্চল। দেখো এই হচ্ছে কলোরা নদী। কলোরা নদীর উৎস রকি মাউন্টেন বা রকি পার্বত্য অঞ্চল। কোথায় গিয়ে মিশলো? এটা মিশলো গিয়ে হচ্ছে ক্যালিফোর্নিয়া উপসাগরে গিয়ে, অর্থাৎ ক্যালিফোর্নিয়াতে গিয়ে নদী মিশে গেছে, এটাই তার মোহনা। এর উপনদীর নাম কি রয়েছে? এর উপনদীর নাম রয়েছে ইউকন, ফ্রেজার এবং রয়েছে কলম্বিয়া। ঠিক আছে, এই কলম্বিয়া, ইউকন, ফ্রেজার হচ্ছে এই কলোরাডো নদীর উপনদী হিসাবে আমরা বলতে পারি। এবং এখানটাতেও এই কলোরাডো নদীর আপার বেসিন এবং লোয়ার বেসিন এখানে দেখা যায়, কারণ নদী পার্বত্য অঞ্চলে যখন তার উৎপত্তি লাভ করে শুরুতেই সে কি করে, ক্ষয় কাজ করে বেশি। তো সেই জন্য এখানে উচ্চ পার্বত্য অঞ্চলের অন্তর্গত অংশে আপার বেসিন আর নিচে লোয়ার বেসিনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, বিশেষ বৈশিষ্ট্য কি রয়েছে? এই কলোরাডো নদীতে সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ ও জলাধার নির্মাণ করা হয়েছে বিভিন্ন অংশে। কারণ যেটাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা, এই বহুমুখী নদী পরিকল্পনার জন্য বিভিন্ন অংশে বাঁধ দিতে দেওয়া হয়। সে বাঁধের ওপরে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে টারবাইনের সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়, জলাধার নির্মাণ করা হয়েছে। এবং এই নদীর যখন শুষ্ক অবস্থা লক্ষ্য করা যায়, দেখো যখন অতিরিক্ত নিম্নস্তর ক্ষয় পেয়ে গেছে, এই অংশে নিম্নস্তর এরকমভাবে প্রচুর ব্যাপক অংশ জুড়ে ক্ষয় হয়ে গেছে, তখন এই ক্যানিয়ন কিন্তু লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত ক্যানিয়ন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে, তারপরে যে নদী রয়েছে সেই নদীর নাম হচ্ছে ম্যাকেঞ্জি, চতুর্থ উল্লেখযোগ্য নদী। এই হচ্ছে ম্যাকেঞ্জি নদী। এই ম্যাকেঞ্জি নদী যার দৈর্ঘ্য হচ্ছে 4241 কিলোমিটার। এর উৎপত্তি হচ্ছে আথাবাস্কা হ্রদ, যেটাকে এই যে ইংলিশে হচ্ছে গ্রেট স্লেভ লেক। মোহনা হচ্ছে বিউফোর্ট সাগর, এই হচ্ছে বিউফোর্ট সি, বিউফোর্ট সাগর। এই উপনদীর নাম কি? পিস লিয়ার্ড লি। এটা এইখান থেকে প্রবাহিত হয়ে নদীটি গিয়ে কোথায় গিয়ে মিশলো? বিউফোর্ট সাগরে। ভূপ্রকৃতি অনুসারে সেটা গিয়ে মিশলো হচ্ছে বিউফোর্ট সাগর। বিশেষ বৈশিষ্ট্য কি? এবং এই যে হচ্ছে নদীর বাস্তবিক রূপ, দেখো অনেকটাই আঁকা বাঁকা প্রবাহ পথে, এবং এই যে মিয়েন্ডার সৃষ্টি হয়েছে, এবং যত মিয়েন্ডার সৃষ্টি হবে এখানে কি সৃষ্টি হবে বলতো? একদম ঠিক, অক্সবো লেক, যেটা অশ্বক্ষ আকৃতি হ্রদ বলা হয়, এখানে সৃষ্টি হতে পারে। আচ্ছা, এর বৈশিষ্ট্য কি রয়েছে? নৌ পরিবহনযোগ্য নয়। কখন? শীতকালে নৌ পরিবহনযোগ্য নয়, কারণ শীতকালে নদীর জল এখানে কিছু কিছু অংশে বরফ জমাটবদ্ধ হয়ে যায়, জমাটবদ্ধ হওয়ার জন্য এখানে শীতকালে নৌ পরিবহন করা যায় না। কিন্তু গ্রীষ্মকালে জল যখন স্বচ্ছ এবং স্বাভাবিকভাবে প্রবাহিত হতে দেখা যায়, তখন এই অংশে কিন্তু নৌকা এবং স্টিমার, মানে প্রয়োজন অনুযায়ী যানবাহনের উদ্দেশ্যে নৌকা এবং স্টিমার কিন্তু চালানো হয় এই অংশে। তাহলে ইতিমধ্যে আমরা কোন কোন নদী সম্পর্কে আলোচনা করলাম? নদীগুলোর নাম একটু বলো দেখি তোমরা, মনে আছে কিনা? সেন্ট লরেন্স বললাম, তাই তো। মিসিসিপি মিসৌরি বললাম, যেটা আমেরিকার দীর্ঘতম নদী। কলোরাডো নদী বললাম, এই নদীর প্রবাহ পথে পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে। আর এই মুহূর্তে আমরা আলোচনা করলাম ম্যাকেঞ্জি নদী, যার দৈর্ঘ্য 4241 কিলোমিটার। এবং সর্বশেষ যে নদীটি রয়েছে তার নাম হচ্ছে কলম্বিয়া নদী। কি নদী? কলম্বিয়া নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 2000 কিলোমিটার, অর্থাৎ অন্যান্য নদী অপেক্ষা এর দৈর্ঘ্য বেশ খানিকটা কম। উৎস কলম্বিয়া লেক। এই কলম্বিয়া লেক থেকে এই নদীর সৃষ্টি হয়েছে, এই কলম্বিয়া লেক। মোহনা কোথায়? প্রশান্ত মহাসাগর। দেখো এই নদীটি আঁকা বাঁকা প্রবাহ পথে
এসে গিয়ে মিশছে কোথায়? এই প্রশান্ত মহাসাগরে এসে কিন্তু মিশে যাচ্ছে। এবং এই নদীর যে উপনদীগুলো রয়েছে, স্নেক আর স্পোকেন, এইগুলো হচ্ছে এই কলম্বিয়া নদীর উপনদী। এবং এই নদীর বিশেষ বৈশিষ্ট্য, এখানেও কিন্তু বন্যা নিয়ন্ত্রণের জন্য, সেচ কার্যের জন্য এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই যে নদী, এই নদীর প্রবাহপথে কিন্তু বিভিন্ন জায়গায় বাঁধ এবং জলাধার নির্মাণ করা হয়েছে, যেটাকে আমরা এক কথায় বলি যে বহুমুখী নদী পরিকল্পনা। যেমন আমাদের এখানে ডিভিসি অর্থাৎ দামোদর নদীর বিভিন্ন অংশে তোমার কি বলবো, বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ কাজ, তারপর বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু এখানেও এরকমভাবে তৈরি করা হয়েছে। তাহলে এই হচ্ছে কলম্বিয়া নদী। আচ্ছা, কলম্বিয়া নদীর উৎস কি বললাম? কলম্বিয়া লেক, মোহনা, প্রশান্ত মহাসাগর। একদম ভেরি গুড। আচ্ছা, যে গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে আমি একটু আগে বললাম, সেটা সম্পর্কে আরেকটু আমি তথ্য দিই। দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন কিভাবে গড়ে উঠেছে। এই যে শুষ্ক খাত, শুষ্ক নদী খাত, যেটার গভীরতা ধীরে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, এই হচ্ছে ফ্লো ডাইরেকশন, অর্থাৎ এরকমভাবে গেছে নদীটি, এরকমভাবে প্রবাহিত হয়ে বিস্তীর্ণ অংশ জুড়ে গেছে। কতটা অংশ জুড়ে গেছে সেটা আমরা বলছি। এই যে কলোরাডো নদীর সুদীর্ঘ পথ মরুভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো যখন মরুভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তার মানে কি? এটা আমরা বলতে পারি যেটা অনেকটা শুষ্ক প্রবাহ পথ, তাই না? কারণ সাধারণত মরু অঞ্চলে নদী কি করছে? নিচের দিকে বেশি পরিমাণে ক্ষয় করছে। নিচের দিকে বেশি পরিমাণে ক্ষয় করার জন্য কি হচ্ছে? নদীর উপত্যকা গভীর হচ্ছে। দেখো, নদীর উপত্যকা কিন্তু ধীরে ধীরে গভীর হচ্ছে এবং নদী খুব খাড়াই হচ্ছে। এবং এই কলোরাডো নদীর শুষ্ক প্রবাহ পথেই সুগভীর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি হয়েছে। তাহলে কেন হচ্ছে বোঝা গেল। যদি অনেক বেশি পরিমাণে জল থাকতো নদীতে, তাহলে কিন্তু নদী কিন্তু নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি করত। এখানে জলের পরিমাণ যেহেতু কম, নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয়ের পরিমাণ কিন্তু বেশি হচ্ছে। তাই নিম্নক্ষয়ের পরিমাণ বেশি হওয়ার জন্য ধীরে ধীরে সুগভীর গিরিখাত তৈরি হয়েছে। এবং এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 446 কিলোমিটার। তার মানে এই যে এরকমভাবে সুগভীর পথ নদীর এই অংশ থেকে যদি বলা যায়, এরকমভাবে 446 কিলোমিটার কিন্তু পথ এরকমভাবে, মানে নদীর প্রবাহ পথ এরকমভাবে লক্ষ্য করা গেছে। এবং কোনো কোনো অংশের গভীরতা 1600 মিটারেরও বেশি। তার মানে 1.6 কিলোমিটার এর গভীরতা। মানে উপর দিকে আমরা যদি পাহাড়ের উপর দাঁড়াই, তো দেখা গেল নদীর প্রবাহ পথ নিচের দিকে গভীরতা হয়ে দাঁড়িয়েছে 1.6 কিলোমিটার বা 1600 মিটার। এই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে তথ্য। তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে যে গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য এবং এর সর্বোচ্চ গভীরতা, কারণ সব জায়গায় তো 1600 কিলোমিটার নয়, সর্বোচ্চ গভীরতা কোনো কোনো অংশে। আচ্ছা, আরও একটা ছবি এখানে দেখিয়েছি, যেটা আমেরিকার আরও একটা উল্লেখযোগ্য নদী, টেনেসি নদী। এই টেনেসি নদী কিন্তু এখানটা দেখো, যে বাঁধ দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা টেনেসি ভ্যালি কর্পোরেশন বলা হয়, যেখানটায় বাঁধ দিয়ে, এই বাঁধের সাহায্যে কিন্তু জলাধার নির্মাণ করে এখানে যেমন জলবিদ্যুৎ উৎপাদন করা যায়, জলসেচ করা হয়, নৌপরিবহন করা হয় এবং মৎস্য চাষও করা হয়। বিভিন্ন কাজ কিন্তু এখান থেকে করা হয়ে থাকে। এবার দেখো, আমরা এতক্ষণ যতটুকু অংশ আলোচনা করেছি, আমি এখান থেকে তোমাদেরকে আলোচনা করতে করতে প্রশ্নও জিজ্ঞাসা করেছি, কি কি ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে, আসতে পারে, কোনগুলো পরীক্ষার আসতে পারে, কিভাবে আসতে পারে, সেগুলো তোমাদেরকে বললাম। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতি এবং নদ নদী সম্পর্কে, তাই তো? এই নদ নদী সম্পর্কিত যে গ্র্যান্ড ক্যানিয়ন ছিল, সেগুলো আমরা আলোচনা করেছি এবং আলোচনা থেকে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেয়েছি। সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে
তোমাদের জন্য আমি রাখলাম প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো সামনে রেখে তোমরা এখান থেকে নির্দিষ্ট উত্তরগুলো খুব ভালোভাবে পাঠ্যপুস্তক থেকে একবার পড়ে নেবে এবং এরপরও যদি সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে ক্লাস শুরু করবার আগে আমি কিন্তু এইখান থেকে প্রশ্নগুলো তোমাদেরকে আগে জিজ্ঞাসা করব, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।